ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর দেখো যে বইটি আছে সাহিত্য চর্চা, এখান থেকে তোমাদের যে দুটি নাটক আছে, তার প্রথম নাটক তোমাদের কিন্তু বিভাব। এই বিভাব নাটকটা কিন্তু বেশ সুন্দর নাটক, একটু রূপক নাটক, একটু একাঙ্কিকা ধরনের নাটক। এর অন্তর্নিহিত অর্থ বুঝতে হয়, তাহলে কিন্তু তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লিখতে পারবে। তো আজকে তো আমার যারা পরিবারের সদস্য আছো, যারা উচ্চ মাধ্যমিকে একটা ফাটাফাটি রেজাল্ট করতে চাও বাংলাতে, তাদের জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটি। কারণ আমি জেনে আমাদের এই চ্যানেল থেকে অসংখ্য ছাত্রছাত্রী এবছর আমরা জানি উচ্চ মাধ্যমিকে মারাত্মক ভালো একটা পরীক্ষা দিয়েছে, তোমরাও পাবে। কিন্তু তোমাদের প্রথম থেকে টেস্ট ভালো করে পড়তে হবে। 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের যে প্রথম নাটক তোমাদের বিভাব, শম্ভু মিত্রের লেখা বিভাব, এই নাটকটি তোমরা কিন্তু ভালো করে বুঝে নিলে পর এইখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই লিখতে পারবে। আমরা জানি যারা টেক্সট পড়ে না তারা কখনো পুঁথিগত বিদ্যা দিয়ে সাফল্য অর্জন করতে পারে না, আর তোমরা যারা আমার এই চ্যানেল দেখছো তারা সবাই সাফল্য পাবে। তো চলো তোমাদের এই বইটা তোমরা হাতে রাখো। আজকে তোমাদের আমি পরপর দেখিয়ে দিই তোমাদের বইটির এখানে পৃষ্ঠা একদমই বলে দিচ্ছি। নাটক বলে অংশ লেখা আছে তোমাদের। নাটকের পরেই তোমাদের এই পৃষ্ঠা, যেখানে তোমাদের পৃষ্ঠা 34 মানে 33 পাতা থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে। তো এই বিভাব নাটক সৌম্য মিত্রের বিখ্যাত একটি নাটক। সৌম্য মিত্র ব্যক্তিগতভাবে আমরা জানি প্রখ্যাত গণনাট্যকার, অসংখ্য নাটকের রচয়িতা, নিজে নাটক লিখতেন। তার স্ত্রী তৃপ্তি মিত্র, উনিও অসংখ্য নাটক লিখেছেন। তো আমরা এখানে সৌম্য মিত্রের লেখা বিভাব নাটকটা নিয়ে আলোচনা করব। এই নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে এরকমই। নাটক মানে তোমরা জানো যে ড্রামাটিক সাসপেন্স একটা সবচেয়ে বড় বিষয়, সংলাপ নাটকের প্রাণ। আর ড্রামাটিক সাসপেন্স বা নাটকীয় উৎকণ্ঠা যে নাটকে থাকবে সেটা শ্রেষ্ঠ নাটক। এবং একাঙ্ক নাটক অর্থাৎ একটি দৃশ্যে যদি নাটক পরিবেশিত হয় তাকে আমরা বলে থাকি একাঙ্কিকা নাটক। তো আমাদের এই বিভাব নাটকটা একাঙ্কিকা নাটক। এই নাটকের মধ্যে একটা দৃশ্যের মধ্যেই পরিবেশিত হয়েছে, আর এখানে বাস্তব জীবনের প্রেক্ষিত আলোচনা করা আছে। এই নাটকের রূপকের অন্তরালে রূপককে উন্মোচন করলে যেটা পাবো সেটা হচ্ছে যে আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তব জীবনকে ভিত্তি করেই, বাস্তব সমাজকে অবলম্বন করে জীবন তৈরি করতে হয়। এখানে তিনটি মাত্র চরিত্র আছে, একটা সৌম্য মিত্র এবং তার স্ত্রী তৃপ্তি মিত্র যিনি এই নাটকে বৌদি, এবং আরেকটি ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে অমর গাঙ্গুলি। তা আমরা দেখব এদের একটা বহুরূপী নাট্যগোষ্ঠী আছে যাদের মূল লক্ষ্য হচ্ছে হাসির খোরাক জোগাড় করা। এটাই কিন্তু এদের মূল বিষয়। তো আমরা এখানে দেখব তারা হাসির খোরাক জোগাড় করতে গিয়ে কী ঘটেছে। আর হাসি কিন্তু জীবনের শেষ কথা নয়, হাসির অন্তরালে দুঃখ লুকিয়ে আছে, আবেগ, প্রেম, ভালোবাসা এই দিয়ে জীবন গঠিত হতে পারে না। তোমরাও দেখবে অসংখ্য যোগ্য যারা শিক্ষিত ছেলেমেয়ে তারা যদি জীবনে চাকরি না পায়, প্রেমিক প্রেমিকাদের জীবন কিন্তু অকালে ঝরে যায়। সেই ট্রাজিক যন্ত্রণা কিন্তু এই নাটকের মধ্যে পরিবেশিত হয়েছে। আমরা দেখব সেই নাটকটাই। চলো তোমাদের রূপকটাকে উন্মোচন করে ফেলি। তো যারা আবার বলছি তোমরা এই নাটকটা পড়তে শুরু করছি, কিন্তু কেউ একটু স্ক্রিপ্ট না করে মন দিয়ে শুনবে, তাহলে তোমাদের সাফল্য অপেক্ষা করছে এই চ্যানেল থেকেই। তো যাই হোক, প্রথমেই শম্ভু মিত্রের একটা দীর্ঘ তোমাদের এখানে মুখবন্ধ আছে, পরিচিতি আছে। এই পরিচিতি থেকে তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আছে, কাজে পরিচিতিটা কিন্তু তোমাদের ভালো করে বুঝে নিতে হবে, মুখবন্ধটা ভালো করে বুঝে নিতে হবে। নাটক শুরুর আগে দীর্ঘ একটা ভূমিকা আছে যা খুবই গুরুত্বপূর্ণ। তো নাটকের নাম হচ্ছে বিভাব। বিভাব মানে আনন্দ, বিভাব মানে মিলন। কিন্তু এই নাটকের শেষে বা পুরো বিষয়ের মধ্যে আলোচনা হয়েছে অভাব, যন্ত্রণা, দুঃখ, মৃত্যু। এটা কিন্তু আমাদের বাস্তব কথা। তা আমরা সেই প্রেক্ষিতে নাটকের যে মুখবন্ধ আছে সেটা জানার চেষ্টা করব। প্রথমে সূচনা অংশে নাট্যকার কি বলছেন দেখো। এই একাঙ্কিকা নাটকটিতে, একাঙ্কিকা মানে এক অঙ্ক বিশিষ্ট যে নাটক, তার চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই উপস্থিত। এই নাটকে যারা যা নাম সেই নাটকই পরিচয় দিয়েছে। যেমন শম্ভু মিত্র শম্ভু, অমর গাঙ্গুলি অমর, এবং এরা বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ বহুরূপী নাট্যগোষ্ঠীর যখন জন্ম হয়েছে তখন থেকে এই তিনজন সদস্য আছে।
আর বৌদি তৃপ্তি মিত্র তো আছেই, বহুরূপী সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে ওই নামে ডাকতেন, অর্থাৎ সবাই তৃপ্তি মিত্রকে বৌদি বলেই ডাকতেন। নাটকটির শুরু দর্শকের সঙ্গে শম্ভু মিত্রের লম্বা একটা কথোপকথনের মধ্য দিয়ে। পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। যেই পর্দা খোলা যাচ্ছে দেখা যাচ্ছে মঞ্চ পুরো ফাঁকা। সাদা সিধে সাদা আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছেন শম্ভু মিত্র একা। উনি নাট্য পরিচালক, উনি নাটক করছেন, নাট্যকার নাট্য পরিচালক, তাই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নাটকের পরিচয় করিয়ে দিচ্ছেন। তিনি সরাসরি দর্শকদের বলতে শুরু করেছেন। শম্ভু মিত্র একজন নাট্য পরিচালক হিসেবে দর্শকদের সামনে পরিচয় করাচ্ছেন। কি বলছেন? কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন বিভাব নাটক। কোনো ভদ্রলোক অনেক নাট্যশাস্ত্র ঘেটে ঘেটে এই নাটকের নামকরণটা করেছেন কি না বিভাব। সংস্কৃত হিসেবে তিনি বেঠিক না ঠিক সেই বিবেচনা সংস্কৃত পণ্ডিতেরা করবেন, কিন্তু নামের দিক থেকে আমার একটু আপত্তি আছে। এটা ঠিক না বেঠিক, অর্থাৎ এই নাটকের মধ্যে সত্যিকারের বিভাব মিলন আনন্দ আছে কিনা তারা সংস্কৃত পণ্ডিতরা বিবেচনা করবেন, কিন্তু নাট্যকারের নিজস্ব একটু আপত্তি আছে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। এই নাটকটা পড়লে মনে হবে বিভাব আনন্দ পূর্ণতা নেই, আছে অভাব। তাই এই নাটকের নামকরণ হয়তো অভাব হলে ভালো হতো, কারণ দুরন্ত অভাব থেকেই এই নাটকের জন্ম। একটা প্রচণ্ড অভাব থেকে এই নাটকের জন্ম। আমাদের একটা ভালো স্টেজ নেই। তোমরা বলো তো নাটক করতে হলে তোমাদের কি প্রয়োজন আছে? সবার আগে কি দরকার? স্টেজ। কিন্তু আমাদের একটা স্টেজ নেই, সিন সিনারি নেই, আলো নেই, ঝালর নেই, কিছুই আমাদের নেই। নাটক করতে গেলে এইগুলো ন্যূনতম উপকরণ, যে একটা স্টেজ, একটা সিন সিনারি, কিছু আলো, কিছু ঝলকানির দৃশ্য, কিচ্ছু নেই, তবুও করছি আমরা নাটক। আর অর্থাৎ ইচ্ছেটাই বড় শক্তি। জাঁকজমকপূর্ণ আমি তোমাদের কাছে একটা কন্টেন্ট তৈরি করলাম, ভালো করে এডিটিং করলাম, কিন্তু বিষয়বস্তুই তোমাদের কাছে গুরুত্ব বুঝলে না, তাহলে এরকম বিষয় কি হবে? তাই সবার আগে তোমাদের কন্টেন্ট থাকতে হবে না? নাটকের ক্ষেত্রে ঠিক তাই, থিমটা ঠিক থাকতে হবে। তাই বলছে আমাদের কিচ্ছু নেই, সঙ্গে থাকার মধ্যে আছে কেবল নাটক করা বোকামি। অর্থাৎ যাদের নাটকের নেশা, নাটক করতেই তারা বোকামি। অর্থাৎ নাটক করতে গেলে পকেট থেকে টাকা খরচা করতে হয়, নাটকের জন্য রিহার্সেল বা পরিশ্রম করতে হয়, অডিয়েন্সের মনোরঞ্জন করতে হয়, লাভের লাভ কিছু নেই। যাকে সমাজ সেবার মতো বলি না, যে ঘরে খেয়ে বনে মোস্তাড়ানো, আমরা ছোটবেলা নাটক করেছি, এই রকমটাই হতো। অর্থাৎ শুধুমাত্র নেশা ছাড়া আর কিছু নয়। অর্থাৎ নিজেরা বেশি আনন্দ পেতাম, দর্শকদের আনন্দ পায়। তাও যদি জোগাড় যন্ত্র করে অভিনয় একটা ফাঁদি, সঙ্গে দেখি সরকারের পেয়াদা খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির। অর্থাৎ আমরা যদি অনেক কষ্ট করে একটা অভিনয় একটা ফাঁদবার চেষ্টা করি, তাও দেখব যে সরকারের যারা পেয়াদা, সরকারের যারা কর আদায়কারী, তারা কিন্তু তাদের খাজনা নেবার জন্য আমাদের মঞ্চের কাছে এসে হাজির। তারা পেশাদারের কাছে যায় না। যারা পেশাদার বড় বড় সিনেমা আর্টিস্ট, যা তাদের কাছে টাকা দিয়ে আনতে হয়, আর কিন্তু আমাদের কাছে নেয়। অর্থাৎ আমাদের শখের থিয়েটার আমাদের কাছে তারা নেন, কারণ আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, নাটক আমাদের শখের জিনিস। তাই সরকার গলা টিপে খাজনা আদায় করে নেন। আমাদের মতো ছোট ছোট নাট্যগোষ্ঠীদের কাছে এরকম কর আদায় করার জন্য অনেক নাটক কিন্তু বন্ধ হয়ে গেছে। আর সেই নেওয়াটা এমন বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে যে আমরা সর্বস্ব দিয়ে থুয়ে আবার বোম কালি বলে রাস্তায় বেরিয়ে পড়ি। বিভিন্নভাবে আমাদের কাছ থেকে কর নেওয়া হয়। কখনো ভিআইপির জন্য প্রথমে সিট রাখতে হবে, পারমিশন নিতে হবে, নানা রকম ফিরিস্তি সরকারের কাছ থেকে, তবেই কিন্তু তুমি নাটক করতে পারবে একটা প্রখ্যাত নাট্য মঞ্চে। তাই অনেক ভেবে চিনতে আমরা একটা প্যাঁচ বের করেছি। প্যাঁচ মানে কি? ফন্দি, ফিকির, অর্থাৎ একটা যাতে আর স্টেজের দরকার হবে না। এবারে এমন ফন্দি বের করেছি, আর স্টেজ ভাড়া নিতেই হবে না, যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। আর সিন সিনারি, দরজা জানলা, টেবিল বেঞ্চ, এসব কিচ্ছু দরকার হবে না। এমনকি বাংলা সরকারও না। অর্থাৎ যে নাটক করতে যেগুলো প্রয়োজন হয়, স্টেজ ভাড়া, সিন সিনারি, দরজা জানলা, টেবিল বেঞ্চ, এমনকি সরকারের অনুমতি কিচ্ছু লাগবে না।
শুধু ইচ্ছে থাকলেই হবে। এবার বলি বুদ্ধিটা কেমন করে এলো। এখানে তিনটে বিষয় দেওয়া আছে, একটা উড়িয়া, একটা মারাঠি, একটা রাশিয়া। তিনটে দৃশ্য তোমাদের পরপর দেখে নিতে হবে। লেখক প্রথমে হয়তো গিয়েছেন উড়িষ্যা, তাই বলছেন যে পুরনো এক বাংলা নাটকে দেখি লেখা আছে নাটকটাতে রাজা রথারোহণম নাটয়তি। রাজা রথারোহণম নাটয়তি মানে কি, রাজা রথে চড়ার ভঙ্গি করলেন। রথ কিন্তু নাট্যমঞ্চে নেই, কিন্তু রথে চড়ার একটা ভঙ্গি উনি করলেন। কিন্তু সেই ভঙ্গি যে কি তা আজও পর্যন্ত কেউ বলতে পারে না। যে না, রথ না এনে দর্শক কি করে মানত মঞ্চের মধ্যে রথ আছে। নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল যা করলে দর্শক ধরে নিত যে রাজা রথে চড়লেন। অর্থাৎ মঞ্চের মধ্যে ধরে নেওয়া হতো এমন একটা ভঙ্গি করতেন যে ভঙ্গি দিয়ে দর্শক বুঝে নিত যে এখানে রথকে হাজির করা হয়েছে। রথেরও দরকার হতো না, ঘোড়ারও দরকার হতো না। তাহলে বুঝতেই পারছ এমন ভঙ্গি ছিল যে রথ বা ঘোড়া এসব মঞ্চের ভঙ্গি করলেই হয়ে যেত। রথ বা ঘোড়াকে মঞ্চে আনার জন্য কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সেই ভঙ্গি কি আজ দর্শক মেনে নেবে? সত্যিকার রথ যদি না আনি আর ঘোড়া না আনি, আজকের কি অডিয়েন্স মানবে? হয়তো মানবে না। তো যাই হোক, উড়ে দেশে যাত্রায় দেখেছি, উনি প্রথমেই উদাহরণ দিচ্ছেন উড়িষ্যা দেশে যাত্রায় কি দেখেছেন, যে রাজা দূতকে বলছেন তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি। দূতকে বলছেন তাড়াতাড়ি ঘোড়ায় করে গিয়ে একটা খবর আনবি। দূত অমনি ছোট্ট ছেলের মতো দুই পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে ঘোড়ার মতো হই হটট করতে করতে বেরিয়ে গেল এবং একটু পরে সেই একই ভঙ্গিতে সংবাদ বা রিপোর্ট করে দিল। ওই মঞ্চের মাঝখানে দুটো পায়ের ফাঁকে লাঠি গলিয়ে ঘোড়ার মতো বাচ্চাদের হই হটট করে কিন্তু ফিরে এলো, সংবাদও দিল। দর্শক কিন্তু কেউ হাসলো না। আমাদের এখানে কিন্তু অডিয়েন্স হেসে ফেটে যাবে যে এই লাঠিটা ঘোড়া, কিন্তু ওখানে যে লাঠিটা ঘোড়া করেছে কোনো দর্শক কিন্তু হাসলো না। সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল যে দূত ঘোড়ায় চড়ে গেল এবং দূত ঘোড়ায় চড়েই এলো। সবাই প্রত্যেকে ভাবলো যে দূত সত্যি গেল এবং এলো। এটা তোমাদের হলো উড়িয়া। এবার দেখো উনি গেছেন মহারাষ্ট্র বা মারাঠি নাটক। আরেকবার এক মারাঠি তামাশাই দেখেছিলাম। মঞ্চের এক পাশে দাঁড়িয়ে চাষি তার জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করে অবশেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে ভগবানের কাছে নালিশ জানাতে। নাট্য মঞ্চের একটা কোণে একটা জমিদার বাড়ি, জমিদার সেখানে আছেন এবং তোমাদের যে প্রজা তিনি তার কাছে গিয়ে অভাব কষ্টের কথা জানাচ্ছেন। তো এই জমিদার পরে পুরোহিত হয়ে যাবে, নাটকের মঞ্চের মাঝখানে তার রূপ পরিবর্তন করবে, কোনো তোমার গ্রিন রুমে বা মেকআপ রুমে না গিয়ে অডিয়েন্স কিচ্ছু বলবে না। দেখো কি বলছে এখানে, যে চললো বটে কিন্তু বেরিয়ে গেল না। ওই প্রজা কিন্তু চলে গেল ব্যর্থ হয়ে জমিদারের কাছ থেকে, কিন্তু বেরিয়ে গেল না, মঞ্চের মধ্যে ঘুরতে লাগলো। তক্তার ওপরে বার কয়েক গোল হয়ে ঘুরপাক খেলো। তক্তার উপরে ঘুরপাক খেয়ে জানিয়ে দিল বহুদূর পথ অতিক্রম করে যাচ্ছে, যেন গ্রামটা অতিক্রম করে যাচ্ছে এমনটা বোঝা গেল। তারপর অপর এক পাশে এক কাল্পনিক মন্দিরের সামনে দাঁড়িয়ে, ওটা কিন্তু মন্দির নয় কিন্তু কল্পনাগতভাবে বুঝিয়ে দেওয়া হলো মন্দিরের সামনে উনি কিন্তু দাঁড়িয়েছেন এবং সে মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানকে মনের দুঃখের কথা নিবেদন করছেন যে ভগবান তুমি থাকতে কেন আমার এত কষ্ট, হে ভগবান তুমি তো গরিবের ঈশ্বর। এদিকে যে অভিনেতা এতক্ষণ জমিদার সেজে বাঁদিকে তর্জন গর্জন করছিল সেই ব্যক্তি কিন্তু দর্শকের সামনে মুখে একটা গোপ দাড়ি এঁটে পুরোহিত সেজে অপর পাশে চাষির সামনে গিয়ে আবার ধর্মীয় তর্জন গর্জন শুরু করে দিলেন। তার মানে তার ডবল পার্ট। ওই জমিদারি মঞ্চের মাঝখানে এসে গোপ টোপ এঁটে পুরোহিত সেজে অপর প্রান্তে গিয়ে মন্দিরে পুরোহিত হয়ে এই চাষিকে তর্জন গর্জন করতে লাগলো। মাঠ ভর্তি লোক নিঃশব্দে কিন্তু এসব মেনে নিল যে এটা বাস্তব। দেখে প্রথমে উল্লাস হয়েছিল, দারুণ জিনিস তো, পেয়ে গেছি পন্থা, মানে পথ পেয়ে গেছি বলে চিৎকারও করেছিলাম। কিন্তু যতই ভাবতে থাকলাম ততই যেন
আবার কেমন চুপসে গেলাম। মনে হলো লোকে মানবে তো, এখানে লোকেরা মানছে, কিন্তু আমার বাংলার লোকেরা মানবে তো? কারণ বাংলাতে এই শহরে কত কত ইংরেজি জানা লোক আছে, তারা ফি হপ্তায় মানে প্রতি সপ্তাহে বিলেতি বায়োস্কোপ দেখে, আর পেন্টুলুন পরে ইংরেজি বলে প্যান্ট শার্ট পরতে শিখেছে ইংরেজ সাহেব, তারা কি এসব মানবে? এটা কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন দেখা দিল। তবে হ্যাঁ, মানতে পারে যদি সাহেবে মানে, সাহেব যদি মানে তাহলে মানবে। যেমন রবি ঠাকুরকে বেড়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর যদি মানতে পারে, এরাও কিন্তু মানবে। এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা আমি পড়লাম। এবার চলে গেছি রাশিয়াতে। তো রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক নাম আইজেনস্টাইন। আইজেনস্টাইন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, বিভিন্ন নাট্য প্রতিযোগিতায় উনি কিন্তু বিচারকের আসনে বসেন। একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। জাপান থেকে একটা নাট্যদল নাম কাবুকি, সেই নাট্যদলটা রাশিয়ার রাজধানী মস্কোতে গিয়েছিল নাটক করতে। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন এই জাপানের কাবুকি থিয়েটারকে শ্রেষ্ঠ নাটক বলেছেন এবং সার্টিফিকেট দিয়েছেন, প্রশংসা করেছেন অনেক কথা বলে। তার লেখা পড়ে জানতে পারলাম যে সেই অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে, নাটকের চেয়ে ভঙ্গির ব্যবহারটা কিন্তু এই নাটকে বেশি আছে। তো সেটা কেমন? যেমন ধরুন, কোনো এক নাইট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন। একটা নাইট জমিদার, তিনি খুব রেগে গিয়ে বেরিয়ে যাচ্ছেন। মনে করুন, একটু ভাবতে হবে যে এই স্টেজের পিছন দিক থেকে গম্ভীরভাবে এগোতে থাকলেন, পিছন থেকে সামনে দিয়ে গম্ভীরভাবে এগোচ্ছেন, এবং তার ঠিক পিছনে দুজন লোক একটা মস্ত দুর্গদার এরকম করে দেখিয়ে তরোয়ালের মতো দাঁড়িয়ে রইল। তারা শিফটার, নাইটের পরে এদের নাম শিফটার। স্টেজের উপর তাদের উপস্থিতিতে কেউ কিছু মনে করলো না। নাইট দু তিন পা এগোলো, আর শিফটারও বড় দরজা, মাঝের দরজা, ছোট দরজা হাতের মধ্যে দেখিয়ে দিল। এবং এরকম করে দেখলাম নাইট যখন ফুট লাইট একদম ফ্রন্ট সবচেয়ে কাছে এসে পড়েছেন, তখন শিফটাররা এই এতটুকু দরজা ধরে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, পাহাড় দিচ্ছে। অর্থাৎ একটা পার্সপেক্টিভ রচনা হলো আর কি, অর্থাৎ বুঝে নেওয়ার মতো জিনিস। নাইট কত দূরে এসেছেন তা বোঝানো হলো আমাদের মাঝখান দিয়ে। এই যে তারপর ধরুন তার একটা দৃশ্য শেষ হলো, আরেকটা দৃশ্যের কথা নাট্যকার বলছেন। তারপর ধরুন দুজন লোকের লড়াইয়ের একটা দৃশ্য আছে, দুজন লোক খুব লড়াই করছে, আর সেই লড়াই সত্যিকারের তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়, এর কাল্পনিক লড়াই। কারো হাতেই কিন্তু তরোয়াল নেই, কিন্তু তরোয়াল নিয়ে নেয়ার মতোই লড়াই ঝনঝন করছেন। কাল্পনিক খাপ থেকে, এই একদম পুরো বুঝতে হচ্ছে কাল্পনিক খাপ থেকে, এই কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তরোয়াল বের করে এটা কিন্তু তারা অঙ্গভঙ্গির মধ্যে দেখিয়ে দিলেন যে কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তরোয়াল বের করে, হ্যাঁ, ভীষণভাবে একদম যুদ্ধ করতে 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 একদম পেটের মধ্যে একদম ঢুকিয়ে দিলেন। তারপরে যাকে যার পেটে ঢুকালেন সে তো মারা যায়, বুঝতেই পারছো। বিভৎস খিচুনি দিয়ে একদম, কিন্তু এরকম বাস্তব মরা নয়, একটু আর্টিস্টিক মরা, একেবারে স্থেটিক মরা। তো ধরতে হবে একটা আর্টিস্ট। ধরুন একবার হয়তো হাতটা নাড়লো, তারপর হয়তো ঠ্যাং তিত্তির করে কাঁপলো, মুন্ডুটা একবার আস্তে আস্তে করে দুবার ঘুরলো, চোখটা একবার বড় বড় করে একদম ঘুরলো, তারপরে জিভটা বের করে গেল, ব্যাস এইরকম জিভ বের করে একদম এন্তেকার ফর্মুলো, মৃত্যুর সব সূত্রগুলো প্রয়োগ করেছে আর্টিস্টিক ভাবে। তো সেই সময় যখন তার সদ্য বিধবা স্ত্রী ছুটে এসে রই রই করে কাঁদতে থাকছে, তখন সে মৃত লোকটা উঠে পুটপুট করে চলে যায়। তো দর্শকরা কিন্তু কিচ্ছু মনে করে না। অবাক হয়ে গেলাম যে তার স্ত্রী হই হই করতে করতে, বিধবা স্ত্রী কাঁদছে, আর স্বামী, মৃত স্বামীটা উঠে চলে গেল। আমাদের এখানে তোমরা কি প্রশ্ন করতে না যে লোকটা মরে গেল সে উঠে দাঁড়ালো কি করে, চলে যাচ্ছে কি করে? কিন্তু ওরা কোনো প্রশ্ন করলো না, ওরা জানে এর অভিনয় শেষ হয়ে গেছে। কারণ স্ত্রীর দুঃখটাই সেখানে প্রধান, স্বামী অবান্তর, পাস্ট ইজ পাস্ট, যা পাস্ট হয়ে গেছে তাকে নিয়ে ওরা টানতে চায় না, প্রেজেন্টকে ওরা গুরুত্ব দেয়, যা দিয়ে তৈরি হয় ফিউচার। তাই বলছেন স্বামী এখন তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, এই স্ত্রীর দুঃখটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী তো তাদের কাছে অবান্তর, কোনো প্রয়োজন নেই, তাই এখানে স্বামীকে তারা ছেড়ে দিচ্ছে। এই পড়ে বুকে ভরসা এলো আমাদের, কারণ সাহেবের একে
সার্টিফিকেট দিয়েছে, প্রশংসা করেছে। এবারে নিশ্চয়ই আমাদের দেশের ইংরেজি শিক্ষিত লোকেরা এর কদর বুঝবেন যে এর কতটা গুরুত্ব আছে। আর তো কিছুই না, খালি একটু মেনে নেওয়া। মানতে পারলে, তোমাদের সবাই মানতে পারো না, এটাই তোমাদের দুঃখ। জীবনের যন্ত্রণা, বাধা সব কিছু আসবে, সব মেনে নিতে হবে। ধরে নিন আপনারা যদি মনে করতেন যে এটা একটা গভীর বন আর আমি একটা হনুমান, তাহলে কি হাজার আপত্তি করলেও কি চলতো? অর্থাৎ আমি হনুমান বললেই কি হনুমান হয়ে যাব? গভীর জঙ্গলের মধ্যে আমি হনুমান বললেই হনুমান হবো? হনুমান তো তোমরা কি চাইবে বলো তো যে হনুমানের লেজটা কোথায়, হনুমানের মুখটা কালো কই? এরকম চাইতে না তো? সবাই মিলে আমার মুখ পুড়িয়ে প্রমাণ করে ছাড়তেন যে আমি তাই। মুখটা পুড়িয়ে হয়তো বলতেন হ্যাঁ এবার আপনার হনুমান মানাচ্ছে, মুখে হনুমান বললে হবে না, তাই না? তাহলে সেই মনে করাটাই আরেকটু বেশি করে করুন না, যাতে সব ঝঞ্ঝাট চুকে যায়। আমরা কিন্তু এই মনে করাটাই পারি না, সব থেকে এটাই আমাদের দুঃখের কারণ। যেমন ধরুন আমি মানে সৌম্য মিত্র বলছেন কারো বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছি, ডাকছি অমর, অমর আছো নাকি? অমর তখন স্টেজে আসে। অমর, তাহলে বুঝতে পারছো যে একটা বাড়ির দোতলায় যদি আমি ডাকি, আমাকে এরকম করে ডাকতে হবে, অমর, অমর আছো নাকি? আর দোতলার থেকে যদি নিচে কথা বলতে হয় তাহলে কেমন করতে হবে? এখানে তো বাড়ি নেই, মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে, অমর নিচের দিকে মুখ করে বলছেন কে? আরে শম্ভুদা, কি ব্যাপার? আরে নিচে কেন? চলে আসুন, চলে আসুন। উপর থেকে মুখটা নিচে করে বলছে। আর আবার শম্ভু উপর দিকে তাকিয়ে বলছেন আরে কি করে যাব, দরজা তো বন্ধ। দোতলা থেকে একতলায় এরকম করে কথা বলে যদি উঁচু দোতলা হয় তো শম্ভু অমর তখন বলছেন উপর থেকে আরে ঠেলুন, খুলে যাবে, সিঁড়ি দেখতে পাবেন, সোজা চলে আসুন। আবার শম্ভু উপর তাকিয়ে বলছেন ও তাই নাকি, দিয়ে দরজা ঠেললেন, মানে দরজা ঠেলার ভঙ্গি করলেন। দরজা তো নেই সামনে, যেন সিঁড়ি দেখতে পেলেন আর জগিং করার মতো ওই সিঁড়িতে ওঠার ভঙ্গি করতে লাগলেন এবং বলতে লাগলেন আহ হরি বাস, দরজা খোলা ছিল, হরি বাস, আমি তো বুঝতেই পারিনি। অমর বলছেন আরে কি করে বুঝবেন, এভাবে তো কোনোদিন আসেননি আপনি। ততক্ষণে শম্ভু উপরে উঠে গেছেন। উঠে অমর বলছেন তারপর কি ব্যাপার হঠাৎ এই সময়ে, মানে এই অসময়ে? শম্ভু বলছেন আরে এমনি এলাম, তবে একেবারে এমনি নয়, বলতে পারো হাসাতে এলাম বা হাসির খোরাক জোগাড় করতে এলাম। আমাদের সম্পাদক তো বলেছে হাসির নাটক করতে হবে, তার নাকি দারুণ বক্স অফিস। এই বক্স অফিসে হাসির উপকরণ জোগাড় করতে না পারলে আমাদের কারুর চাকরি থাকবে না। এই জন্য আমরা পথে নেমেছি হাসির খোরাক জোগাড় করতে। অমরজ ও হাসাতে এলেন, বেশ তো চলুন বসবার ঘরে গিয়ে বেশ করে জমিয়ে বসি। আমরা বাঙালিরা শুনেছি কাঁদুনে যাত তো, বাঙালির বেশি কাঁদতেই ভালোবাসে। সমুদ্র ওটা বল্লভভাই প্যাটেল বলে গেছেন, মানে আপনি বলেননি। হ্যাঁ, আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি বল্লভভাই প্যাটেল উনি বলে গেছেন, আপনি বলেননি, ওটা আপনার কোনো ক্যালি নেই। যাই হোক, অমর সুতরাং হাসতে বলেন ঠিক বলেছে, হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে। কথা বলতে বলতেই তারা একই জায়গায় দুবার বৃত্তাকারে ঘুরছেন এবং যেন অন্য ঘরে গেলেন। এই বৃত্তাকারে ঘোরা কেন? একটা ঘর থেকে তারা যে অন্য ঘরে যাচ্ছেন সেটা বুঝিয়ে দিলেন এবং বললেন নিন বসুন, কোনো চেয়ার না দিয়ে কাল্পনিক চেয়ার দেখিয়ে বলছে এটাই বসুন এবং আমি জানলাটা খুলে দিই। সেখানে কোনো চেয়ারও নেই, জানলাও নেই, শুধু হাত দেখিয়ে বললেন এই না চেয়ারে বসুন, আর বলছে আমি জানলাটা খুলে দিই, দক্ষিণ দিকে জানলাটা খুলে দিই। তো যা গরম, তো না আছে জানলা না আছে চেয়ার, সবই ভঙ্গির ব্যবহার। অমর পিছন থেকে কল্পিত জানলা খোলেন। শম্ভু মিত্র অমর নির্দিষ্ট কল্পিত চেয়ারে বসার ভঙ্গিও করেছেন। বুঝতে পারছো কি কষ্ট চেয়ার না চলে বসার ভঙ্গি করলে, এবং দেখলে খুবই হাসি পাবে। শম্ভু বাহ বেশ বাতাস আসছে তো। অমর হ্যাঁ, দক্ষিণমুখী জানলা কিনা, বেশ আরাম করে বসেছেন তো। তোমরা বলো এটা আরামে বসা যায়? ভঙ্গির মধ্য দিয়ে চেয়ার না থাকলে চেয়ারে ভঙ্গি করা কষ্ট, তাই বলছে আরামে বসেছেন তো। অমর এসে
ওই শম্ভুর মতো করে বসে। শম্ভু বলছেন, কি হে, সিগারেট আছে নাকি? অমর বলছে, হ্যাঁ নিশ্চয়ই, আপনি যা চাইবেন তাই পাবেন, আমার কাছে বাড়িতে এসেছেন বলে কথা, অতিথি বলে কথা। পকেট থেকে সিগারেটের একদম পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করা ভঙ্গি করলেন। সিগারেট তো নেই, একটা ভঙ্গি করলেন যেভাবে সিগারেটের একটা প্যাকেট বার করতে হয়। প্যাকেট থেকে যেন একটি বের করে শম্ভু মিত্রকে দিলেন। শম্ভু হাতে নিলেন, কিছুই না, আবার একটি নিজের মুখে নিলেন। এই যে আমার হাতে কি সিগারেট আছে, কিন্তু আমি নিয়ে দেখাচ্ছি যে আমি কিন্তু সিগারেট নিয়েছি মুখে। এবং তারপরে একটি দেশলাই বার করে খ্যাস করে আগুন জ্বেলে নিজের সিগারেটটাকে ধরাচ্ছি, তোমার বন্ধুকে ধরাচ্ছি, কাঠিটা ফেলে দিচ্ছি, তারপরে আঙুল দিয়ে ও টান দিচ্ছি, সিগারেটের ধোঁয়া ছাড়ছি, এরকম টান দিলাম, টেনে দেখাচ্ছি আমি সিগারেট খাচ্ছি। এই অঙ্গভঙ্গিগুলো দেখাতে হবে, সিগারেট প্রয়োজন নেই এই নাটকের ক্ষেত্রে। ঠিক এগুলো দেখলে তোমাদের হাসি পাবে। সিগারেট নেই, টানছি, ধোঁয়া ছাড়ছি, দেশলাই নেই, আগুন জ্বালছি, সবই কিন্তু হাসির নাটকের একমাত্র বিষয়। অর্থাৎ পকেট থেকে কাজগুলো করলেন। তারপরে অমর বলছেন, কি চা খাবেন নাকি? সঙ্গে, হ্যাঁ খেতে পারি, যদি অসুবিধে না হয়। আরে না না, অসুবিধে আবার কি হবে? বাদিকে উইংস পর্দার ফাঁকে বলেন, বৌদি 2 কাপ চা। শম্ভু, আরে যদি অসুবিধে না হয়। নেপথ্যে বৌদি পিছন থেকে বলছেন, আরে না না, অসুবিধা হবে না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। অমর এসে আবার নিজের চেয়ারে বসে, বসার ভঙ্গি করলেন। বসা তো যাবে না। প্রায় সঙ্গে সঙ্গে বৌদি তথা তৃপ্তি মিত্র 2 হাতে কল্পনার 2 হাতে চায়ের কাপ নিয়ে এলেন। এরা দুজনেই বৌদির হাত থেকে চায়ের কাপ তুললেন। বাঁ হাতে প্লেট, ডান হাতে তোমার নিতে হবে চাটা। কিন্তু তোমরা বলো, হাতে যদি সিগারেট থাকে তাহলে কিভাবে তোমরা বাঁ হাতে প্লেট, ডান হাতে চায়ের কাপ নেবে? নিশ্চয়ই নেওয়া যায় না। বিপদে পড়ে গেলেন হাতে সিগারেট। শম্ভু মিত্র নিজের হাতের কল্পিত সিগারেট চেয়ে বললেন, এত বড় সিগারেটটা নষ্ট হয়ে যাবে, এটা না ফেললে তো 2 হাত দিয়ে চা খাওয়া যাবে না। তো বলেন, আরে ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব, আগে চাটা খান ভালো করে। ও একেবারে দাতা কর্ণ, এই কিছুক্ষণের জন্য, যতক্ষণ বাড়িতে আছো, তারপরে আর নয়। উৎসব অনুষ্ঠানে দেখবে আমরা কত কি খাওয়াই, ফুচকা স্টল, এই স্টল, সেই স্টল, কিন্তু তারপরে আমরা কৃপণ হয়ে যাই। তাই কিছুক্ষণের জন্য কিন্তু আমরা বাড়িতে অতিথি আপ্যায়ন করি। যাই হোক, সৌমিত্র সিগারেটটা ফেলে দিল, পায়ের উপরে পা তুলে আরাম করে বসে চা খাচ্ছেন। একদম কল্পিতভাবে প্লেটে নিয়ে করে দেখাচ্ছেন চা খাওয়াটা, একদম আর্টিস্টিক ভাবে। বৌদি দুজনের দিকে তাকিয়ে আছেন। বৌদি বলছেন, তা কি খবর? শম্ভু বলছে, এই এলাম আর কি। অমর বলছেন, শুধু এলেন নাকি হাসাতে এলেন? কি করতে এলেন? হাসাচ্ছেন কই? বৌদি, ও তা কই, মানে হাসি কই? শম্ভু নিজের কল্পিত চেয়ারে বসার ভঙ্গি নির্দেশ করে বলছেন, কেন হাসি পাচ্ছে না? এই যে এরকম করে বসে আছি, এটা দেখে হাসি পাচ্ছে না? শম্ভু, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, থাক আর বলতে হবে না, বল্লভ ভাই কি বলে গেছেন। তো শম্ভু কল্পিত চেয়ার থেকে টলতে টলতে দাঁড়িয়ে বলছেন, সে কি, এত কষ্ট করছি, মানে এরকম করে তা তো হাসি পাচ্ছে না। অমর বলছে, আরে এতে হবে না শম্ভুদা, এতে হবে না। অমরও দাঁড়িয়ে ওঠে। বৌদিও বলছেন, আরে এতে হবে না। অমর বলছেন, হ্যাঁ আসলে কেন হবে না বলুন তো? এতে তো কোনো গল্প নেই, আর কোনো হিউম্যান ইন্টারেস্ট নেই, যাকে বলে কোনো পপুলার অ্যাপিল নেই, খামোকা হাসি পেলেই হবে। গল্পের তো একটা জনপ্রিয়তা থাকতে হবে। শম্ভু বলছে, ও হিউম্যান ইন্টারেস্ট, পপুলার অ্যাপিল কিচ্ছু নেই না? তাহলে কি করা যায়? বৌদিও বলছেন, তাহলে কি? অমর, তাহলে সকলেই গালে হাত দিয়ে খুব চিন্তার ভঙ্গি করছেন, এক একজন এক এক রকম করে ভাবছেন। বৌদি বলছেন, আচ্ছা আমি একটু কথা বলবো? শম্ভু, হ্যাঁ নিশ্চয়ই। অমর, আরে বলুন না বৌদি, বলুন। আচ্ছা, বৌদি বলছেন, পপুলার করতে হবে, এই তো। তো এই পৃথিবীতে সবচেয়ে পপুলার ইন্টারেস্ট কি আছে জিনিস? শম্ভু, অমর বলছেন, সবচেয়ে পপুলার কি? ও লারালাপ্পা, মানে পপ নাচ গান। আরে না, হ্যাঁ তার চেয়েও পপুলার আছে। বৌদি বললেন, তার চেয়েও পপুলার কি আছে?
বৌদি বলে, আরে বাবা প্রেম, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, বার্থ রেট হাই, ব্ল্যাকে টিকিট বিক্রি হয়, এমনই প্রেমের যে সিনেমা বা নাটক চলে। বৌদি বেশ, তাহলে সবচেয়ে পপুলার জিনিস যদি প্রেমই হয়, আমাদের কি করা উচিত? শম্ভু কি করা উচিত? বৌদি বলছে, অমর বলছে, আরে প্রেমে পড়া উচিত। বৌদি বলছে, আহা, সেটা তো ব্যক্তিগত ব্যাপার, আমাদের এখন একটা লভ সিন, মানে প্রেমের অভিনয় করা উচিত। শম্ভু, লভ সিন? অমর, লভ সিনটা আবার কি? বৌদি, আরে লভ সিন বোঝেন না, মানে প্রেমের অভিনয়, সত্যিকারের নয়, একটা ড্রামা করে দেখাতে হবে। অমর বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, লভ সিন, লভ সিন, মানে বায়োস্কোপে দেখেছি, তখনকার সিনেমাতে দেখাতো প্রেমের প্রেমের সিনেমা। বৌদি, আচ্ছা তাহলে আমাদের একটা লাভ সিন করতে হবে, কিন্তু তাহলে তো এই টেবিল চেয়ারগুলো সরাতে হবে, কিছুই নেই তবু বলছে চেয়ার টেবিল সরাতে হবে। শম্ভু, অমর, হ্যাঁ এক্ষুনি সরিয়ে দিচ্ছি। দুটো কল্পিত চেয়ার মাথায় করে নিয়ে ওরা টেবিল চেয়ার সব সরিয়ে রাখে, হাত ঝেড়ে এসে একদম বিরাট কাজ করলাম, সব টেবিল চেয়ার বাইরে রেখে এলাম এমন ভাব দেখাচ্ছে। বৌদি বললেন, আচ্ছা লভ সিন করতে হলে প্রথমে কি দরকার বলুন তো? শম্ভু, কি দরকার? চাঁদ, আকাশ, অমর, আর দক্ষিণের খোলা বাতাস। বৌদি, আরে এসব তো পরে, তার আগে তো একজন নায়ক আর নায়িকার দরকার নাকি? শম্ভু, হ্যাঁ সে তো বটেই, নইলে একা চাঁদ আর কি করবে, নায়ক নায়িকা নেই, প্রেম নেই, চাঁদ কি করবে? অমর, ও চাঁদ ওই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, তাছাড়া কি করবে? বৌদি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তাহলে আমাদের দরকার এখন একজন নায়ক আর একজন নায়িকা। শম্ভু, নায়িকার দরকার, এরে নায়িকা কোথায় পাবো? বলেই তাড়াতাড়ি দর্শকদের দিকে তাকিয়ে বলছেন, প্রিয় অডিয়েন্স, আপনারা এখানে যারা নাটক দেখছেন, আপনাদের এখানে কেউ নায়িকা হবেন? নায়িকা খোঁজার ভঙ্গি করলেন। বৌদি অমরের কাছে গিয়ে বলছে, আরে অডিয়েন্সকে এসব কথা বলে, নায়িকা তো আমি হতে পারি। শম্ভু, তুমি হবে। শম্ভু স্ত্রী তৃপ্তি বৌদি, তাই আর অমর যে নায়ক হয়ে যায় সেটা ভয়, তাই বলছে তুমি হবে। অমর, হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, বৌদি হন না, অনেক দিন থেকে তো আমাদের এই দলে আছেন। শম্ভু, আচ্ছা তাহলে বলছে যখন তুমি হও, আচ্ছা নায়িকা তাহলে আমি হলুম, এখন নায়ক কে হবে? ব্যাস, দুজনের মধ্যে কম্পিটিশন। অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমালটা বের করে মুখে মুছে কায়দা করে চুলটা একটু নেড়ে, হাত পা নেড়ে যাচ্ছে, এমন ভঙ্গি করছে যে নায়কের ব্যাপারটা আমাকেই বলুক। বৌদি একবার শম্ভুর দিকে তাকাই, একবার অমর, দুজনেই ফার্স্টটা ঢিপ 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 করছে, কাকে বলবে কাকে বলবে। বৌদি একবার শম্ভুর দিকে, একবার অমরের দিকে, শম্ভুর দিকে অমর তাকাচ্ছে। অনেক পরখ করে বললেন, সিদ্ধান্ত নিলেন। কি বললেন? আচ্ছা নায়ক তুমি হও, শম্ভু মিত্রকে বললেন। বাঁচলেন শম্ভু মিত্র, খুব টেনশন ভোগ করছে, তার স্ত্রী অন্য কারো যাতে নায়িকা হলেই বিপদ ছিল, কারণ সবাই চায় তার স্ত্রীকে নিজের হাতের মুঠোয় রাখতে, অন্য কারো হাতে যেন তার সম্পত্তি না যায়, তার জন্য এবার কিন্তু উনি বাঁচলেন। শম্ভু, আমি মানে অমর বলছে, হ্যাঁ তুমি। বৌদির কথা শুনে অমর তো হতাশ, ভেবেছিল যদি অমর নায়কটা হয় আর কি, তাই সে স্পষ্টত হতাশ। তারপর অপ্রস্তুত ভাবটা কাটাবার জন্য জোর করে একটু হাসবার চেষ্টা করলেন, বলে, হ্যাঁ শম্ভুদা আপনি হন, আপনি হন। মন চাইছে না, কারণ বৌদি বলেছে উপায় তো নেই। শম্ভু, হ্যাঁ আমি হবই তো, আমাকে অবশ্য ভালো মানায়, আর চেহারাটা তো মানে খুব খারাপ নয়। অমর বলছেন, সে অবশ্য আমায় কি কম মানায় নাকি? তবে তা যাকগে আপনি হন, আপনাকে বলেছে যখন, আমার কি চেহারা খারাপ নাকি? বৌদি, এখন যাজ্ঞা, এখন তাহলে তুমি নায়ক আর আমি নায়িকা, শম্ভুকে বলছেন। আর এই ঘরটা ধরো একটা রাস্তা। শম্ভু, রাস্তা মানে পাবলিক থ্রোফেয়ার? আরে বাবা, ঘরটা রাস্তা অমর, এটা বুঝতে পারছো না? বৌদি, হ্যাঁ এই ঘরটা হলো রাস্তা, এখান থেকে নায়িকা কলেজ থেকে ফিরছে আর নায়ক আসছে, রাস্তায় এই নায়ক নায়িকার ধাক্কা হবে, ধাক্কা ধাক্কা ধাক্কি হবে। শম্ভু, এই কি বলছো, রাস্তায় ধাক্কা ধাক্কি হবে মানে? আরে তাতেই তো হবে পরিচয়। বৌদি, হ্যাঁ লভ সিনে এটাই হয়। না না, তুমি যাও, আমি যাচ্ছি। দুজনে একটু পিছিয়ে গায়, তো স্টার্ট নিতে যাচ্ছে,
এমন সময় শম্ভু চিৎকার করে বলে উঠছে, এই দাঁড়াও 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 দাঁড়াও, একটা কথা জিজ্ঞেস করা আছে। বলছি আমি তো নায়ক, তো এই নায়ক কেমন নায়ক, মানে এই নায়ক কোত্থেকে আসছে, মানে অফিস থেকে নাকি কলেজ থেকে বলাও যায় না, আবার আজকাল আবার স্কুল থেকেও আসে। নায়িকা কলেজ গার্ল আর নায়ক স্কুলের, এমনও হতে পারে যে স্কুলের ছেলে কলেজের মেয়ের সাথে প্রেম করছে, বলা যায় না আজকের দিনে। তাই বলছে বলাও যায় না যে স্কুল থেকেও আসতে পারে আর নায়িকা কলেজে পড়ে। বৌদি এই এসব কি, নায়ক নায়ক থেকে কোথায় পড়ে কি করে এইসব জানছো তুমি, নায়ক আসছে এটাই বড় কথা, সে কি করে এইসব কথা। ও ও বুঝতে পেরেছি, নায়ক মানে খালি ধাক্কা দিয়ে বেড়ায়, মেয়ে পেলে ধাক্কা মারবে সেই নাকি নায়ক হবে। বাহ বেশ, তো ঠিক আছে, আমি যাচ্ছি। জোর হাত করে প্রণাম করছে নাটকের দেবতাকে, জয় নট না থায়, মানে আমাকে তুমি ভালো অভিনয়ের দক্ষতা দাও। চলতে শুরু করেন, ওইদিকে বৌদিও আসছিলেন, দুজনে ধাক্কা হলো, বৌদি এক পা পিছিয়ে গেল, আর বৌদি সঙ্গে সঙ্গে বলে উঠলো, কে আপ দেখতে নেই, চোখ খুলে চলতে জানেন না, আপনি আপনি আপনাকে বলছি। শম্ভু দেখলো হঠাৎ করে ওই বৌদি শম্ভুর গালে ফটাস করে এক চড় মারলো। ইস, শম্ভু ওমর, আরে আরে এসব কি হচ্ছে, তো মারামারি হচ্ছে। আরে বৌদি বলছেন, আরে এটা লাভ সিন, এটাই তো লাভ সিন, ধাক্কা মেরেছে নায়ক, তার জন্য গালে ফটাস করে এক চড়। শম্ভু, এই তো বড় জখমি লাভ সিন, তা আমি কি করব এখন। বৌদি বলছে, আরে আমতা আমতা করো, আমতা আমতা করো। তখন উনি আমতা আমতা করে বলছেন, আমতা আমতা মানে কি, মানে অস্পষ্ট, মানে তোতলা, ইয়ে 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 দেখিয়ে বাত এসি হুই, মানে ব্যাপারটা হলো, মানে মানে হা 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 আপনাকে দেখে না আমি একেবারে ড্যাশ। কি ড্যাশ হবে, ফিদা হয়ে গেছি, নায়িকাকে দেখে নায়ক কুপোকাত, তাই বলছেন মানে আপনাকে দেখে আমি, আর মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। বৌদির চোখের কোণ দিয়ে সলজ্জ ভঙ্গিমায় শম্ভুর দিকে তাকিয়ে হঠাৎ বাদিকের উইংসের দিকে চলে গিয়ে নেপথ্যে তাকিয়ে বললেন, প্লেব্যাক, এটা আবার হোক, দারুণ হলো। ইতিমধ্যে নেপথ্য থেকে বেজে উঠল হারমোনিয়ামের সুর, একটি মেয়ের কণ্ঠে শোনা যায় রবীন্দ্রসঙ্গীতের গান, মালতী লতা দলে গানটি। কিঞ্চিত গানটি ন্যাকামির ভঙ্গিতে গাওয়া হচ্ছে, রবীন্দ্র সুরটাকে বদলে দেওয়া হয়েছে। বৌদির গানের কথার সঙ্গে উনি ঠোঁট মেলায়, তোমরা জানো সিনেমা নায়ক নায়কের গান গাই না, ঠোঁট মেলায়, পিছনে গান গায়, একটি মেয়ে গান গাচ্ছে আর বৌদি ঠোঁট মেলাচ্ছে, আর দুহাত দিয়ে ধরে আছেন একটা কল্পিত গাছের ডাল, গাছের ডাল নেই, এমন করে ভঙ্গি করেছেন যেন একটি গাছের ডাল এরম করে ধরে আছেন আর কি। আর সৌম্যমিত্র অমর গাঙ্গুলি অবাক হয়ে তাকিয়ে থাকায় তাদের বোঝাবার জন্য বলছেন, গাছের ডাল এটা, হ্যাঁ আবার গান আরম্ভ করেন। গানটি অবশ্য ফিল্মি কায়দায় গাওয়া হচ্ছিল, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে নয়। তাই শম্ভু মিত্র বলে ওঠেন, যাও যাও, এটা রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি, ওই দোলে 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 ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনিও বলেন, আরে সব সময় কি এস্থেটিক দিক দেখলে চলে, মাঝে মাঝে একটু অন্যরকম হতে হবে না, রবীন্দ্রসঙ্গীতকে আধুনিক করা যায় আর কি, বক্স অফিস তো বলে একটা ব্যাপার আছে, মানুষের মন তো ভালো লাগতে হবে। শম্ভু বলছেন, এই বংশদণ্ড বলে একটা কথা আছে জানো, বাঁশের লাঠি, হ্যাঁ, আর ওইটা যখন মাথায় পড়বে বুঝতে পারবে। আর এটা কি গান হচ্ছে রবীন্দ্রনাথের, বিশ্বভারতী কি একে পারমিশন দেবে। অমর বলছেন, আর দিলেও সে অনেক টাকা, জানতে পারলে ঘুষ দিতে হবে, আর তাছাড়া এসব বাদ দিয়েও হাসি পাবে না, হাসির জন্য এসব করেছে তাই না। শম্ভু বলছেন, ঠিক, এতেও লোক হাসবে না, আমার তো হাসি পাচ্ছে না। শম্ভু বলছেন, বৌদি তাহলে, অমর বলছেন, তাহলে এত করে হাসি পাচ্ছে না, সবাই আবার গভীরভাবে ভাবছে কি করে হাসি। হঠাৎ বৌদি বলে ওঠেন, আচ্ছা আমি আরেকবার চেষ্টা করব। শম্ভু, কি চেষ্টা। বৌদি, শেষ চেষ্টা একবার করি না। বৌদি, ধরো আমরা যদি আরেকবার লাভ সিন করি। শম্ভু, আরে এর মাথায় তো খালি লবসিন ঘোরে, অমর যুগটা কি দেখুন, ভালোবাসা ছাড়া আছে কি। আরে না না, এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন, প্রগ্রেসিভ লাভ সিন। তোমরা এতক্ষণ যে প্রেমটা দেখলে, এটা স্বকীয় প্রেম, অর্থাৎ অবিবাহিত ছেলেরা মেয়েরা যে প্রেমটা করে সেটা। আবার বিবাহিত যেটা হয় পরকীয় প্রেম, সেটা আরো ভয়ঙ্কর জিনিস, সেই দৃশ্য এরপরে দেখানো হচ্ছে। তাই শম্ভু, এটা প্রগ্রেসিভ লাভ সিন বলি আমরা।
প্রোগ্রেসিভ লাভ চিন কিরকম, মানে প্রোগ্রেস করতে করতে লাভ, অর্থাৎ নাকি লাভ করতে করতে প্রোগ্রেস? অমর বলছেন লাভ করতে করতে প্রোগ্রেস না প্রোগ্রেস করতে করতে, কোনটা ঠিক? সম্ভব? রে বাবা, সমস্ত লাভই দেখি বিয়ের 2 বছরের মধ্যে গণফট। অনেক প্রেম দেখলাম বিয়ের 2 বছরের মধ্যে প্রেমের ভালোবাসাকে টিকিয়ে রাখা যায়, তারপরে গণফট। কে কোথায়? প্রেমিকা হওয়া প্রেমিকা হওয়া অনেক দেখলাম বিয়ে। তো যাই হোক বৌদি, আহা দেখোই না, তোমরা না দেখে মন্তব্য করো। অনেকের বুড়া বয়স পর্যন্ত প্রেম থাকে, সবাই কি এক প্রকৃতি হয় নাকি? আমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা দেখি না মন্তব্য করবো। নিন আরম্ভ করুন শম্ভু। হ্যাঁ আরম্ভ করুন, দেখাই যাক। বৌদি বলছে বেশ, তাহলে আরম্ভ করছি। নায়ক আছে, নায়িকা তো আছেই, এখন একজন পুলিশ দরকার। এখন 3টে ক্যারেক্টার, নায়ক নায়িকা পুলিশ। তো অমর বলছে পুলিশ, এই দেখো কি ফ্যাশন, এখানে পুলিশ তুমি কোথায় পাবে? বৌদি কেন, আপনি হন। হ্যাঁ হ্যাঁ আপনি হন। অমরকে পুলিশ হতে বলছে, তার শম্ভুকে নায়কটা করবে। অমর ঘাবড়ে গিয়ে, আমি পুলিশ মানে এই চেহারায়? ওনার পুলিশ হওয়ার ইচ্ছে রে, নায়ক হওয়ার ইচ্ছে আছে। শম্ভু হ্যাঁ হ্যাঁ, 32 ইঞ্চি বুক হলে তো পুলিশ হওয়া যায়। অমর এই, আমার 33 ইঞ্চি। ও তাহলে তো 1 ইঞ্চি বেশি। হ্যাঁ তাহলে তো তুমি একেবারে সার্জেন্ট বন গিয়া। হ্যাঁ একদম, তো সার্জেন্ট হয়ে যাবে। যাকগে, তার সব ঠিক হয়ে গেল। বৌদি বলছেন এবারে আরম্ভ করা যাক। পিছনে তাকিয়ে, আচ্ছা ধরো এখানে একটা জানলা আছে, কেমন? এটাও দক্ষিণমুখী, অমর বলছেন। আর তার নিচের দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তার নাম কি? অমর বলছে এর নাম মণি সমাদ্দার লেন, এই রাস্তাটা। বৌদি বলছেন আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন একটা কথা মন দিয়ে। অমরকে বলছেন আপনি তো পুলিশ, ও অপরাধী বা ক্রাইম, ও যখন দৌড়বে আপনি ওকে কিন্তু ধরবেন। শম্ভুকে, অমর অমর আমাকে ধরবে কেন? হ্যাঁ পারবো না ভাবছেন? হ্যাঁ কত লোককে ধরে ফেললাম। আচ্ছা দেখাই যাক কেমন ধরতে পারো। ধরতে পারেন। অমর মানে পুলিশ রূপী অমর পিছনে গিয়ে খৈনি খাবার ভঙ্গি করছেন। তোমরা কি খৈনি খা দেখেছো? একটা ওই দোক্তার থেকে চুন আর খৈনি বের করে এই যে হাতে করে এরকম করে চটকে না, কত রকম কায়দা, এরকম করে ঘষে 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 ঠোঁটটা বার করে একটা ঢুকে দিয়ে পিরিচ পিরিচ করে আমি কি দেখেছি খৈনিকা। কিন্তু পুলিশ অফিসার খৈনি খাবে, এটা কেমন লাগে বলো? তো এখানে দেখছি উনি খৈনি খাচ্ছেন, পুলিশ অফিসার অমর। তো অমর খৈনি খাবার ভঙ্গি করছেন, কিচ্ছু নেই, হাতের ভঙ্গি দেখালেন, এরকম করে চুন বার করলেন, খৈনি বার করলেন, তারপরে এইরকম হাতে চটকালেন, কয়েকবার ফ্যাট 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 করলেন, তারপরে ঠোঁটটা দিয়ে ঢুকিয়ে দিলেন, যে পিরিচ করে দিলেন। এইটা হচ্ছে খৈনিকার ভঙ্গি। এই ভঙ্গি দেখাতে হবে, কিন্তু খৈনি নেই, কিচ্ছু নেই, খালি হাতেই তোমাদের দেখাতে হবে অভিনয়। সেটা কিন্তু উনি পরিষ্কার দেখিয়ে দিলেন, আর একদম বাস্তব খৈনি খাচ্ছেন। বৌদি একবার ভেবে নিয়ে ছোট্ট একটা স্টেপে দৌড়ে কল্পিত জানলা দিয়ে তাকাচ্ছেন। হঠাৎ কি দেখে শম্ভু মিত্রের কাছে দৌড় এলেন। হঠাৎ শম্ভুর কাছে, শম্ভু নায়ক, পরকীয়া প্রেম, বুঝতেই পারছো, এটা ওটা স্ত্রী নয়, এটা অন্য লোক, অন্য অবৈধ একটা ছেলে, যে একটা বিবাহিত মেয়ের কাছে চলে এসেছে। পাড়ার লোক ধরলে পিঠে হাড় গুঁড়ো করে দেবে। তার জন্য শম্ভুর কাছে ছুটে এসে বলছেন, ওগো ওগো, এক্ষুনি দেখলাম রাস্তার মোড়ে একটা পুলিশ দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই তোমাকে ধরতে আসছে, তুমি পালাও, তুমি পায়ে পড়ছি, তুমি পালাও। মানে এটি পরকীয়া প্রেম। এই ছেলেটি তার স্বামী নয়, বাইরে থেকে এসেছে, তাই বলছে তুমি পালাও, পায়ে পড়ছি। শম্ভু একটু হেসে হাত দুটো বুকের কাছে একটু পা নাচাতে নাচাতে বলছে আর কি, যে কেন কেন আমাকে ধরবে কেন, আমি তো নায়ক নাকি? বৌদি তোমাকে ধরবে না তো কি হবে, তুমি তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, রাজনৈতিক নেতারা এসব নোংরামি কাজই করে, তোমাকে ধরবে না তো কাকে ধরবে? হ্যাঁ শম্ভু হঠাৎ ভয় পেয়ে যায়। এই এই আমি কেন এইসব পলিটিক্যাল লিডার হতে যাব? এইসব যাতা কথা বলো না আমায়, আমার এইসব পাঠ করতে ভাল লাগছে না। অমর পিছন থেকে দৌড়ে এসে, আরে এইসব কথা কেউ পাবলিককে বলে? নাটক চলছে না, এখনই কি সত্যি বলে মনে করবে? শেষে হাসতে হাসতে কাঁদতে হবে। হ্যাঁ শম্ভু, হ্যাঁ বহুরূপী তো লাটে উঠে যাবে। দর্শকদের তাকিয়ে বলছেন, এই শুনুন না, দর্শক বলছি মশাইরা শুনুন না, অডিয়েন্সকে বলছে এইসব না সত্যি কথা নয়, এইসব আমি অভিনয় করছি, আপনারা বিশ্বাস করবেন না, আমি কিন্তু পলিটিক্যাল লিডার ওই ওরকম অবৈধ প্রেম টেম করি না কিন্তু। বলি আরে এ তো মহা মুশকিল হলো। তুমি যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হও, তাহলে গল্পের পলিটিক্যাল সিগনিফিকেন্স আসে কোত্থেকে? সবাই যদি সৎ আদর্শবাদী মহৎ হয়ে যায়, তাহলে আমাদের নাটক হবে কি করে? কিছু খারাপ লোক তো থাকতে হবে নাকি? তার জন্য তো জেল, আসামি, পুলিশ, সুইসাইড, কত কি হয়ে যায়, এইসব তো হতে হবে।
গল্পটা প্রগ্রেসিভ হতে হবে তো, নাহলে প্রগ্রেসিভ হবে না তো। তো শম্ভু বলছে, ও গল্পটা প্রগ্রেসিভ হবে না, তাহলে তাহলে কি করতে হবে? অমর বলছেন, তাহলে 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 বলি তাহলে হয়েই ফেলুন শম্ভুদা, যা বলছে করুন। কি করবেন বলুন? শম্ভু, দাঁড়াও, আমি একটু চিন্তা করে দেখি। কপালের চুল নামিয়ে চিন্তার ভঙ্গি করলেন একটু। আরে আরে আর চিন্তা নয়, ওগো তুমি পালাও, চলো ওই সিঁড়ি দিয়ে আসছে পুলিশ। দুজনে ছোট ছোট স্টেপ দিয়ে প্রায় ফুট লাইনের কাছে আছে তার এই প্রেমিকাকে বের করে দেওয়ার জন্য। হঠাৎ বৌদি থেমে যায়। আরে না না, আর সিঁড়ি নয়, সিঁড়ি দিয়ে পুলিশ আসছে, ওরা বোধহয় সিঁড়ি দিয়ে উঠে আসছে, তুমি এক কাজ করো, তুমি জানলা দিয়ে পালাও। আর আর তারপর সেইভাবে দৌড়ে পিছনের দিকে নির্দিষ্ট জানলার কাছে এসে থামেন। নাও তুমি এবার জানলা দিয়ে পালাও বলছি। এই জানলা দিয়ে তাকেও ভয় পেয়ে যায়। এত উঁচু থেকে লাফালে তো আমার হাত পাগুলো ভেঙে যাবে। দূর বোকা, তুমি না নায়ক, লাফা বলছি। হ্যাঁ লাফাও, তুমি নায়ক, তুমি সহজে মরবে না। ওগো তুমি পালাও, তুমি বীর, তুমি পালাও, কিচ্ছু হবে না তোমার। এই বীর হয়ে পালাবো কেন? বীররা কি ভয় ছুটে পালায়? এক হাতে কল্পিত জানলার গরাদ ধরেন, আর একটা পা সে জানলার উপরে রেখে বলেন, ঠিক আছে, তো আমি চলেই যাচ্ছি। যাওয়ার আগে আমার তো কিছু বলার দরকার আছে। আমি কি বলবো? বৌদি বলছে, এক কাজ করো, ওই বার্নার্ড শ থেকে একটা ডায়লগ দিয়ে দাও। হ্যাঁ শম্ভু, বার্নার্ড শ? আচ্ছা। জানলার কাছ থেকে পা নামিয়ে সাহেবী কায়দায় বলছেন, দি নাইট ইজ কলিং মি, মি, মি। এই আমার আর মনে পড়ছে না বাকিটা, বার্নার্ড শ ভুলে গেছি। আমি বরং তুলসী লাহিড়ির পথিক নাটক থেকে একটু বলে দিই। হ্যাঁ, আমি তো চললাম, আবার কবে দেখা হয় কে জানে। বলেই জানলার নিচে, তারা প্রথমটা বার্নার্ড শ, দি নাইট ইজ কলিং মি, মি, মি। আর দ্বিতীয়টা খুব পরীক্ষায় আসে, তুলসী লাহিড়ির পথিক নাটক, আমি তো চললাম, আবার কবে দেখা হয় কে জানে। বলে জানলার নিচে তাকিয়ে লাফানোর ভঙ্গি করলেন, আর সঙ্গে সঙ্গে ওপরে তাকালেন। বৌদিও জানলার নিচের দিকে তাকিয়ে আছেন, তার প্রেমিকা চলে যাচ্ছে। আর বৌদি বলছেন, আমি তো থাকবই, যদি মনে হয় সময় পাও। আর কান্নায় ভেঙে পড়েছেন, তার প্রেমিকা চলে যাচ্ছে। শম্ভু মিত্র নিচে থেকে হাত নাড়েন, টাটা, বাই বাই। বৌদি কান্নার ভঙ্গিতে মুখে হাত দিয়ে জানলার কাছে দৌড়ে আসে ফ্রন্ট স্টেজে, যেন বৌদি কান্নায় ভেঙে পড়েছে। অমর এতক্ষণ নিচে দাঁড়িয়ে খৈনি খাচ্ছিল, হঠাৎ যখন দেখতে পেল বাড়ি জানলা দিকেও লাফিয়ে পড়লো, আর সেই দিকে তাকিয়ে বলল, অমর বলছে, আরে খিড়কি কি কেউ উতার আয়া, চোট্টা হোঙ্গে জরুর রে, পাকড়ো পাকড়ো পাকড়ো। মানে হিন্দিতে বলছে ধরে ফেলো। এরে সেরেছে, আবার কি ফ্যাশন। সৌম্যমিত্র অমর গাঙ্গুলি এক জায়গায় দাঁড়িয়ে ছুটছে 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 বৃত্তাকারে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। অমর চিৎকার করছে, পাকড়ো পাকড়ো পাকড়ো। কিছুক্ষণ পরেই দুজনেই থেমে যায়। অমর চোখ মুছতে মুছতে সামনে চলে যায়, অর্থাৎ ছুটে পালিয়ে গেছে। এখন গভীর তার মুখ। শম্ভু মিত্র বৌদি উৎসুক দৃষ্টিতে তার পিছনে যান। শম্ভু ও বৌদি বলছেন, কি কেমন হলো বলো? অমর, হলো না, কিছুই হলো না। বৌদি, কিছুই হলো না মানে? হাসি পেল না? অমর, না, হাসি পেল না। বৌদি, সৌমিত্র বলছেন, কি তোমার হাসি পেল না? শম্ভু, হ্যাঁ আমার মানে একটু একটু হাসি পাচ্ছিল। অমর, হ্যাঁ হাসি তো পাবেই, নিজে না খেয়ে বসে আছেন, হাসি তো পাবেই, আমার বেলা পুলিশটা। বৌদি, তাহলে আপনার হাসি পেল না? অমর, না, এতে আমার হাসি পেল না। বৌদি রেগে গেছেন, তাহলে আপনার হাসি পাবেই না। অমর ক্রমশ দুর্বল হয়ে পড়ে, না পেল না, হাসি পেল না, তাহলে আপনার হাসি জীবনে কোনোদিন পাবে না। বৌদি আরো রেগে গেছে, বৌদির রেগে স্টেজ থেকে চলে গেল। তো শম্ভু দিলে তো রাগিয়ে। অমর, সত্যি কথা বলার দোষটা কি আছে? আমার হাসি পাচ্ছে না তাই বলেছি। আরে কে বলেছে সত্যি কথা বলতে? সংস্কৃতে পড়নি, মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, এটা কিন্তু পরীক্ষায় আসে। অর্থাৎ কখনো মা সত্যম অপ্রিয়ম, অর্থাৎ কখনোই অপ্রিয় সত্য কথা বলতে নেই। প্রয়োজনে মিথ্যে কথা বলো, তবু সত্য কথা বলবে না। সবসময় সত্যবাদী যুধিষ্ঠির ভালো নয়। মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, অপ্রিয় সত্য কথা বলতে নেই। অমর বোঝাই সংস্কৃতে
মাত্র 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, মানে পাস করতে পারিনি, এই সংস্কৃত হবে না বলছি। সৌম্য তাহলে অমর তাহলে সৌম্য মিত্র প্রথমে কোমরের পিছন হাত থেকে, পরে আরও পিছনে যায় বিশেষ ভঙ্গিতে। স্টেজের ডান দিকে বাঁ দিকে একবার ঘুরতে ঘুরতে ভীষণ চিন্তা, হঠাৎ শম্ভু অমর পিঠে ধাক্কা দেয় টক টক করে। চুপচাপ হয়ে গেছে কেন? হয়েছে কি হয়েছে? হবার কি আছে? বলছে জীবনটা কোথায়? বুকে হাত দিয়ে হাতটা আছে তো, কোথায় জীবনটা? এই তো বুকে। না, বুকে নেই শম্ভু। রাস্তায়, মাঠে ঘাটে, এই চার দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। সুতরাং চলো বাইরে, হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে। অমর চলুন যাওয়া যাক। দুজনেই সেই দুই জায়গাতেই দুবার বৃত্তাকারে ঘুরে সিঁড়ির কাছে আসেন এবং কল্পিত সিঁড়ি থেকে নিচে নেমে আসেন। দরজা বন্ধ করে দিয়ে যেন রাস্তা দিয়ে চলতে থাকেন, চারদিকে দেখতে দেখতে। একটু হেঁটে তারপর এক জায়গায় দাঁড়িয়ে আবার হাঁটার ভঙ্গি করছেন। শম্ভু কই, কিছুই তো দেখা যাচ্ছে না বাইরে। অমর হ্যাঁ, আসলে জীবন শুকিয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। হঠাৎ এক পাশ থেকে একজন লোক একটা মোটর আঁকা ছবি ধরে মুখে হর্ন করতে করতে চলে যায়। একটা মোটর আঁকা ছবি নিয়ে প্যাক 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 করে ছবি দেখে চলে গেল এবং ওদের ক্রস করে চলে যায়। আরেকটা লোক একটা বাসের ছবি নিয়ে অন্য দিক থেকে আসে, সেও ওরকম করে প্যাক প্যাক করছে। অমর তো বাসের চাপাই পড়ছিল, সময় তো ভাগ্যিস তাকে টেনে আনলো এবং বাস ড্রাইভারকে আচ্ছা করে ধমকে দিল। বাস ড্রাইভারও চেঁচিয়ে বললেন যে এরকম রাস্তায় হাঁদার মতো চললে হবে। আবার একটি লোক হাত রিক্সা নিয়ে মুখে টুং 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 করতে করতে চলে যায়। শেষে একটি লোক ট্রামের ছবি নিয়ে মুখে ট্রামের টং 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 করতে করতে ট্রাম চলে যায়। বোঝানো গেল যে কলকাতায় সবাই ব্যস্ত, কেউ মোটর, কেউ বাস, কেউ তোমার হাত রিক্সা, কেউ ট্রাম, কিছু না কিছু ব্যস্ততা এখানে আছে। সে সোজা রাস্তা ধরে মঞ্চের এক দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে। সৌম্য মিত্র বলেন, দেখেছো ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলেছে, অর্থাৎ আমাদের ভাববার সময় নেই, আমাদের লাইন ধরেই কাজ করতে হবে। ওরা তখন হাঁটার ভঙ্গিতে পা নেড়ে চলেছেন। শম্ভু বলছেন, না, কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই, কোথাও হাসির খোরাক নেই। হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীর একটা ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে। একটা শোভাযাত্রী মানে একটা মিছিলের একটা আওয়াজ শোনা যাচ্ছে। তারা বলছে, কি বলছে? চাল চাই, কাপড় চাই, চাল চাই, কাপড় চাই। সৌম্যমিত্র সেই দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন। আসলে যোগ্য চাকরি প্রার্থীরা, চাকরি যারা পায় না, কলকাতার মহা মিছিলে যোগ দেয়। শম্ভু বলছে, এই দেখো আবার মিছিল আসছে, এইসব নিয়ে নাটক লেখো। দেখো পুলিশও ছাড়বে না, আর লোকেও দেখে যাবে। বারবার লোকরা দেখছে এত বড় মহা মিছিল, শোভাযাত্রীদের আওয়াজ শোনা যাচ্ছে আরো কাছে। সৌম্যমিত্র উল্টো দিকে তাকিয়ে বলেন, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পালাও পালাও, পুলিশ লাঠি লাঠি চালাচ্ছে। হ্যাঁ বলেন কি? দুজনে হাত ধরাধরি করে ডান দিক থেকে পিছনে ওই সেদিকে পালিয়ে যায়। এখন মিছিল ঢোকে অভিনেতার বাঁ হাতের পিছনের উইংস দিয়ে। কয়েকজন মেয়ে আর কয়েকটা ছেলে সামনের কয়েকটা হাত উঁচু করে আছে, যেন ফেস্টুন বা পতাকা ধরে আছে। ছোট্ট ছোট্ট স্টেপে এগোয় তারা। আস্তে আস্তে মুখে বলতে থাকে, চাল চাই, কাপড় চাই, চাল চাই, কাপড় চাই, চাল চাই, কাপড় চাই। এরা কিছুটা ঢুকে গেলে অন্য দিক থেকে, অর্থাৎ অভিনেতার ডান হাতের উইংস দিয়ে গেট আসে একজন সার্জেন্ট পুলিশ, যার পোশাক পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট আছে বুকে। পুলিশের হাতে এখন দেখা যাচ্ছে বন্দুক, একদম এরকম তাক করে বন্দুক ধরে আছে, বন্দুক করে উঁচিয়ে আছে, এরকম কায়দা করে হাতটাই বন্দুক করে ঠিক এরকম করে আছে। সার্জেন্ট মুখে বলতে বলতে আসছেন, ওই বন্দুক নিয়ে লেফট রাইট 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 বলতে বলতে প্রায় ওদের কাছে এগিয়ে এলেন। তারপর বন্দুক নামিয়ে বলেন, হল্ট। পুলিশেরা মার্চ অর্থাৎ
লেফট রাইট বন্ধ করে দেয়। শোভাযাত্রীরা, মিছিলকারীরা একই জায়গায় দাঁড়িয়ে চলার ভঙ্গি করছেন এবং একই কথা তারা বলছেন, তারা ভয় পায়নি। সার্জেন্ট তখন একটা মাইকে করে চিৎকার করছেন যাতে কলকাতার জনবহুল এলাকায় শুনতে পায়। মাইকে, ছোট্ট মাইকের গলার যত জোর আছে, চিৎকার করে বলছেন সার্জেন্ট, তোমরা ফিরে যাও। কেউ উত্তর করলো না। ওরা আবার স্লোগান দিল, চাল চাই, কাপড় চাই, চাল চাই, কাপড় চাই। আবার মাইকে বলছেন, তোমরা ফিরে যাবে কিনা। শোভাযাত্রীদের সামনের মেয়েটি বলে উঠল, একটি মেয়ে বলে উঠল, না সার্জেন্ট, তোমরা ফিরে না গেলে আমি গুলি চালাতে বাধ্য হব। শোভাযাত্রীরা পরস্পর মুখের দিকে তাকায়। উচ্চগ্রামে আবার শুরু করে, চাল চাই, কাপড় চাই, চাল চাই, কাপড় চাই, চাল চাই, কাপড় চাই। সার্জেন্ট প্রচন্ড রেগে পুলিশের দিকে বলছেন, আরেকটা মিছিল তাকায় পুলিশের দিকে। সার্জেন্ট বলছে, রেডি এম, মানে ফায়ার করতে হবে। পুলিশেরা সবাই বসে পড়েছে, প্রত্যেকের হাতে গুলি রেডি। এখন কল্পিত বন্দুক তাক করে আজকে যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরির জন্য কলকাতার রাজপথে আন্দোলন করছে, তাদের দিকে কল্পিত তাক করে বলছেন তীব্র গলায়, আর একটা কথা বললেই গুলি চালানো হবে কিন্তু। তবু একটা যুবক বলল, চাল চাই। সার্জেন্ট আর না বলতে না পেরে ফায়ার, ধিম করে গুলি চলে গেল। বন্দুকের আওয়াজ হয়। একটি ছেলে, একটি মেয়ে, একটি প্রেমিক, একটি প্রেমিকা, যাদের জীবনে স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, কিন্তু তারা কিন্তু চাকরি না পেয়ে পুলিশের গুলিতে প্রাণ হারালো। একটি ছেলে, একটি মেয়ে চিৎকার করে পড়ে যায়। শোভাযাত্রীরা সবাই ওদের পিছনে বসে পড়ে। তাদের মধ্যে একটা হাহাকার, একটা গোঙানি শোনা যায়, কান্নার রোল। পুলিশেরা মার্চ করতে করতে গুলিতে হত্যা করলো নায়ক নায়িকাকে। তারপর লেফট রাইট করতে করতে চলে যায়। সারা স্টেজ তখন লাল আলোয় ভরে গেছে। অমর দৌড়ে ঢোকে, আহত মেয়েটির মাথায় হাত দিয়ে দেখতে থাকে। শম্ভু মিত্র ঢোকেন, অমরের পিঠে টোকা দিয়ে কি বলছেন, শম্ভু, কি অমর, এবার কি হাসি পাচ্ছে? দর্শক দিদি তাকিয়ে বলছেন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। আস্তে আস্তে মঞ্চে পর্দা নেমে আসে। আমাদের আবেগ ভূত জীবনের এটাই পরিণাম। এখানেই তোমাদের নাটক শেষ হলো। মঞ্চ পর্দা পড়লো, নাটক এখানে সমাপ্ত হলো। অবশ্যই যারা এতক্ষণ ধরে এই নাটকটা পুরো একদিনের মধ্যে টাচ করলে বা শুনলে, তাদের সকলকে ধন্যবাদ। এবং তোমরা অবশ্যই, আমরা জানি, সফলতা অর্জন করবেই। আর তোমাদের কমেন্টের আশায় রইলাম এই নাটক তোমাদের কেমন লাগলো। আর এই নাটক থেকে কী কী প্রশ্ন 2025-এ আসছে তার প্রশ্ন উত্তর তো দেবই। আগামীকাল রাত্রি 10টায়, পয়লা বৈশাখ, 14ই তোমাদের এপ্রিল, রবিবার আমি লাইভে আসছি, সরাসরি দেখা হচ্ছে। আর আমার টেলিগ্রাম চ্যানেল t.me/বাগিশ এডুকেশন, তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করতে পারো। এবং শুভ নববর্ষ, তোমাদেরকে নতুন বছরের ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে তোমাদের স্বপ্ন পূরণ হোক, এই আশীর্বাদ দিয়ে আজকের মতো তোমাদের এখানে ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো। গুড বাই।